প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন গত বৃহস্পতিবার ৩রা জুন জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। তার পরদিন শুক্রবার বাজেট নিয়ে যদিও অন্য সময় সরাসরি প্রেস কনফারেন্সে হয় এবং সাংবাদিকরা প্রশ্ন করেন, সেদিনও সেই সুযোগ ছিল, তবে ভার্চুয়ালি হয়েছে প্রেস কনফারেন্সটি। ফলে যা হওয়ার মানে এটা মোটামুটি রীতি বাংলাদেশে যে বাজেট পেশের পরদিন অর্থমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন, আরও কোনো ব্যাখ্যা থাকলে এবং আর পাশাপাশি আরেকটা রীতিও দাঁড়িয়ে গিয়েছে যে বাজেট পেশের পরদিন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডিও একটি সংবাদ সম্মেলন করে। দুটোই মোটামুটি আমাদের গত বেশ কয়েক বছরের অভিজ্ঞতা। তো তাতে বাজেটের কিছু ব্যাখ্যা অর্থমন্ত্রী দিয়েছেন, আমি শুনেছি। বাজেটের এবার শিরোনাম জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে করোনার পরিস্থিতির কারণে এখন আসলে সাধারণ যে বাজেট নর্মালি হলে এবার 50 বছরে বাংলাদেশের 50তম বাজেট, সেটা নিশ্চয়ই আরও অন্যরকম উৎসব মুখরতায় হতো, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে সব কিছু এখন আসলে করোনামুখী। সেই কারণে জীবন জীবিকার প্রাধান্যের কথাই বলা হচ্ছে। যদিও অনেকে বলছেন যে শিরোনাম হলেও জীবন জীবিকার প্রাধান্য ঠিক পরিস্ফুটিত হয়নি বাজেটের ভিতরে। তার ব্যাখ্যা অবশ্য পরদিন অর্থমন্ত্রী তার দিয়েছেন যে কর্মসংস্থানের কথা। তিনি বলছেন যে বাজেট পুরোপুরি ব্যবসা বান্ধব এবং ব্যবসা বান্ধব হলে ব্যবসায়ীরা যখন কাজ উৎপাদনে যাবেন, সেই উৎপাদনের জন্য লোক লাগবে, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে, মানে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এবারের বাজেটে আরেকটি খুব ইন্টারেস্টিং ফেনোমেনা, সেটা হলো যে আমরা শিরোনামে রেখেছি আজকের মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের পণ্যকে সুরক্ষা দেওয়ার জন্য নানা রকমের সুবিধা দেওয়া হয়েছে, যাতে আমরা আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের পণ্যে আরও বেশি স্বাবলম্বী হতে পারি। সব মিলিয়ে আমরা আজকে কথা বলবো। বাজেটটা মানে বাজেটের আগে কথা বলেছি, বাজেটের দিন আমরা কথা বলেছি, সারাদিন বাজেটের পরেও কথা হয়েছে। আমরা চাইবো যে আসলে বাজেটটা যেমন চেয়েছিলাম তেমন হলো কিনা, বা কোথাও, কারণ এই বাজেট তো প্রস্তাব করা হয়েছে, পেশ করা হয়েছে, পাশ হতে এই মাসের শেষের দিকে সারা মাস সংসদে আলোচনা হবে, শেষে গিয়ে পাশ হবে। ফলে এখনও নিশ্চয়ই কারো না কারো অনেক কিছু বলার থাকবে। আমরা আজকে যাদেরকে পেয়েছি স্টুডিওতে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং যারা যুক্ত হয়েছেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, এবং আছেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অনেক দিন পরে আমাদের স্টুডিওতে পেলাম। মাঝখানে অবশ্য ভার্চুয়ালি একাধিকবার কথা হয়েছে, কিন্তু সামনাসামনি দেখা হলো অনেক দিন পরে। আপনার কাছ থেকে, যদিও আপনার বাজেটের পরদিন আপনাদের প্রেস কনফারেন্সেই আপনাদের মূল কথাটি উঠে এসেছে, তবু আপনার কাছ থেকে এই বাজেট সম্পর্কে একটা মানে প্রাথমিক একটা আলোচনা শুনতে চাই, তারপরে আমরা আলোচনাটাকে নানা দিকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করব। সেটা মেড ইন বাংলাদেশ অথবা জীবন জীবিকা, কর্মসংস্থান, ব্যবসা বান্ধব। অনেকে বলছেন যে ব্যবসা বান্ধব কিন্তু মধ্যবিত্ত বান্ধব না, মানে ব্যবসায়ীদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু ট্যাক্স থেকে শুরু করে অন্য জায়গায় মধ্যবিত্ত বা নতুন দরিদ্রদের কথা বাজেটে খুব একটা উঠে আসেনি, যেটা করোনার কারণে যারা দরিদ্র হয়েছে তেমন কারো কথা ঠিক উল্লেখই নেই, এমন অনেক সমালোচনা আছে। সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে একটা প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই। একেবারে সাদামাটাভাবে বলতে গেলে বাজেটের দুটো অংশের ব্যাপারে আপনি আগ্রহ দেখাতে পারেন। একটি হলো অর্থায়নটি কিভাবে হচ্ছে, সেই জায়গাতে কোনো প্রশ্ন আছে কিনা, আরটি হলো বাজেট কিভাবে বাস্তবায়ন হচ্ছে, যা বলা হচ্ছে সেটি হচ্ছে কিনা। এবং যেহেতু আপনি শুরুতেই বলেছেন যে এবারের বাজেটে জীবন জীবিকার একটি ভারসাম্য রেখে সুদৃঢ় অর্থনীতি সুদৃঢ় করবার বাজেট, যেটা মাননীয় অর্থমন্ত্রী বলতে চেয়েছেন, সেটা আসলে পর্যাপ্তভাবে এই বাজেট কাঠামোর ভিতরে রেখাপাত হয়েছে কিনা। আমি যদি এই তিনটি জায়গায় বলি আলাদা আলাদা করে, তাহলে প্রথমেই বলতে হয় যে অর্থায়নের ক্ষেত্রে এক ধরনের সম্প্রসারণমূলক অর্থায়ন করবার চেষ্টা নেওয়া হয়েছে। আমরাও মনে করি যে দর্শনগতভাবে সেটি ঠিক আছে, কেননা এরকম একটি পরিস্থিতিতে অনেক বেশি পাবলিক ইনভেস্টমেন্ট দরকার হয়, সরকারের অর্থায়ন কার্যক্রম গ্রহণ করার প্রয়োজন হয়, কারণ অর্থনীতি যেহেতু সংকুচিত হয়ে যায়, বেসরকারি খাতের অতটা সামর্থ্য থাকে না, তো এই জন্য অর্থায়নটি সেইভাবে করবার দরকার হয়। তো সেরকম একটি জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি 3 লক্ষ কোটি টাকার উপরে, 6 লক্ষ কোটি টাকার উপরে একটি বাজেট ঘোষণা হয়েছে।
তবে যে জায়গাটিতে প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে যে এত বড় বাজেট আসলে কতটা বাস্তবায়ন হবে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা এখন যেভাবে এই অর্থবছর যখন শেষ হচ্ছে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে গত 13 বছরের ভিতরে সর্বনিম্ন হারে হচ্ছে এবং কোভিডের একটা বাস্তবতা সেখানে আছে। তা আগামী অর্থ বছরেও কোভিডের বাস্তবতা থাকবে সেটিও আমাদের মনে হয়। সুতরাং সেই জায়গা থেকে এত বড় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এত অর্থায়ন বললেও সেটি আসলে করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্নটি ছিল অর্থায়নের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে রাজস্ব কম হবে সেটি সকলেই অনুধাবন করেন, কিন্তু যেটুকু ধরা হয়েছে রাজস্ব সেটিও করা যাবে কিনা। কারণ এই অর্থ বছরেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় রকমের একটা ফাঁক রয়েছে, প্রায় 48,000 কোটি টাকা ঘাটতি রয়েছে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে। সুতরাং সেরকম একটি ঘাটতি হলে সেই জায়গাটিতে একটি বড় প্রশ্ন থাকবে। কিন্তু আবার ঘাটতি অর্থায়ন একটি বিষয় রয়েছে, তো সেই জায়গাতেও বলা হচ্ছে যে বিদেশি উৎস থেকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে করবেন। আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, সেগুলো যদি করা যায় এবং খুব বেশি সমস্যা হবে না। তার কারণ হচ্ছে বৈদেশিক উৎসগুলো আমরা এখন ঋণ পাচ্ছি অনেকটা সহজভাবেই। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে যে বেসরকারি খাতে সমস্যা হবে সেটিও মনে হয় না। ফলে সেই জায়গাটিও আমার কাছে মনে হয়। ফলে সার্বিকভাবে যদি আমি অর্থায়নের জায়গায় বলি, তো অর্থায়নের জায়গায় আমাদের কাছে মূল বিষয়টা হলো যে এত বড় যেটা দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু বছর শেষে অর্জন করা যাবে, সেই জায়গাটির একটি মানে একটি চ্যালেঞ্জ সেখানে রয়েছে। কিন্তু যদি আমি একটু বাস্তবায়নের জায়গায় বলি বিভিন্ন খাত ভিত্তিক, তাহলে যে 4টি বিষয়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী বলেছেন, সেগুলো যতটা না কাগজে আছে ততটা কিন্তু হিসাবের খাতায় সেভাবে কিন্তু আমরা দেখি না। স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্বের কথা বলা হয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতের যদি বরাদ্দ দেখেন তাহলে দেখবেন যে অংশ হিসেবে সেই বরাদ্দ বরঞ্চ কমে গেছে। এডিপির যদি আমি বরাদ্দ দেখি সেটি বরঞ্চ আরও কমে গেছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। বলা হয়েছে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু সেটির করার জন্য বলা হচ্ছে যে বেসরকারি খাতের মাধ্যমে হবে, যেহেতু অনেক ধরনের কর সুবিধার কথা দেওয়া ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। কিন্তু সরকারের মাধ্যমে যে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা মনে করি যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বা যে সমস্ত মন্ত্রণালয়কে সরকার কর্মসংস্থানমুখী মন্ত্রণালয় বলতে চান, সেখানে আবার 10% তাদের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। তাই সেটাও এক ধরনের কন্ট্রাডিকশন দাঁড়ায়। আরেকটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। তা আমরা জানি যে ইতিমধ্যে প্রায় 81% উপরে বাস্তবায়ন হয়েছে স্টিমুলাস প্যাকেজ। তাহলে আমরা প্রত্যাশা করেছিলাম আর একটা নতুন স্টিমুলাস প্যাকেজ হয়তো একটা ঘোষণা আসবে, যদিও এটা বাজেটের অংশ না, তারপর একটা ঘোষণা আসবে। কেননা ক্ষুদ্র মাঝারি উদ্যোগ অনেকের জন্য কিন্তু অর্থ সংস্থানটি জরুরি। তো সেই জায়গাটি কিন্তু আমরা এখানে মোটা দাগে দেখিনি। ফলে সার্বিকভাবে যদি আমার প্রাথমিক পদক্ষেপ বলেন, যতটা আমরা কাগজে যতটা আমি ঘোষণায় যতটা আমরা দেখি বা এটার কাভার পৃষ্ঠায় যা দেখি, বইয়ের ভিতরে গেলে বা আমি যদি লাইন বাই লাইন যাই, তাহলে সেখানে কিন্তু সেই অনুযায়ী কোভিডকে মাথায় রেখে জীবন জীবিকার ভারসাম্য করবার জন্য সামগ্রিক যে উদ্যোগ, সেটি আমরা পূর্ণভাবে দেখি না। যদিও কোনো কোনো জায়গায় কিছুটা ইতিবাচক উদ্যোগের কথা আছে, বিশেষ করে বেসরকারি খাতকে আপনি যেমন আজকে বলা হচ্ছে মেড ইন বাংলাদেশকে মাথায় রেখে কিছু উদ্যোগ, সেটা প্রশংসনীয়। কিন্তু আমি বলবো যে সার্বিকভাবে জীবন জীবিকার ভারসাম্যের ক্ষেত্রে ঘাটতি আছে এবারের বাজেটের এখন পর্যন্ত যে স্টেটমেন্টটা আমরা পাই। আমরা মনে করি যে সংসদে যখন আলোচনা হবে তখন এই বিষয়গুলো নিশ্চয়ই সংসদ সদস্যরা তুলে ধরবেন এবং সেই অনুযায়ী আরও কিছু পরিবর্তন হয়তো এই ডকুমেন্টে আসবে। না, কারণ আমরা সেটা জানি যে প্রতি বছরই বাজেট পেশ করার পরে পাশের সময় গিয়ে কিছু অনেক রকমের চেঞ্জ করা সম্ভব চাইলে, এবং সেটা আপনাদের ইয়েতে নিশ্চয়ই অর্থমন্ত্রী সেটা মাথায় রেখেই কথা বলবেন। আমি ডক্টর সাইমা হক বিদিশার কাছে একটু জানতে চাই যে যেটা ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বললেন যে অর্থায়ন এবং বাস্তবায়ন দুটোই একটু মানে চ্যালেঞ্জের কথা বললেন। এই জায়গাতে আপনার মতকে আমরা যেহেতু বিশেষ করে শুনতে চাই এই কারণে যে যেহেতু সুযোগ আছে সামনে, যে এখন আমাদের কিছু কিছু পরামর্শ অর্থমন্ত্রী যদি শোনেন বা করেন, তাহলে দীর্ঘ আলোচনার পরে যখন পাশ হবে তখন গিয়ে কিছু ইনপুট দেওয়ারও সুযোগ থাকে। সেইখানে একটু আপনার কথা শুনতে চাই, বাজেটের নির্দেশনাটা আর কি, দিক নির্দেশনাটা। ধন্যবাদ। আমি একটু আগে যিনি কথা বলেন তার কথা সূত্র ধরেই বলছি। আমার যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে। যেমন আপনি এখানে শিরোনামে যেটা দিয়েছেন মেড ইন বাংলাদেশ, সেই রকম বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে দেশীয় শিল্পকে উজ্জীবিত করবার জন্য, কর্মসংস্থানকে উজ্জীবিত করবার জন্য, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা খাতে, সেসব খাতে কিছু কিছু বরাদ্দর ক্ষেত্রে আমরা দেখেছি কিছু ইতিবাচক একটা দিক। সুতরাং সেই হিসেবে যদি আমি বলি, ব্যষ্টিকভাবে ছোট ছোট বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেই উদ্যোগটিকে আমরা প্রশংসার দৃষ্টিতে আমরা দেখতে পারি এবং সাধুবাদ জানাই।
তবে যে বিষয়টা আমরা বলবো যে আমাদের কিন্তু বাজেটের কে কেন্দ্র করে আমাদের একটা প্রত্যাশা থাকে, জনগণের একটা প্রত্যাশা থাকে, অর্থনীতিবিদদের একটা প্রত্যাশা থাকে। এবং আরো একটি ব্যাপার, যেহেতু এটা কোভিডকালীন সময়ের বাজেট, সুতরাং এটি কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যে স্বাভাবিক সময়ে আমরা অন্যান্য যে প্রত্যাশাগুলো থাকে তার তুলনায় একটু ভিন্ন ধর্মী কিছু বিষয় নিয়ে এবং একটু ভিন্ন আঙ্গিকে বাজেটটাকে সাজানো হবে। এবং সেই দিক দিয়ে আজকে করোনাকালীন সময় আমরা যখন করোনার 1.5 বছর চলে গেছে, আমাদের কিন্তু যে মূল উদ্দেশ্যটি বা মূল চিন্তাটা সেটি হচ্ছে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা। শিক্ষার ক্ষেত্রে আমরা বেশ পিছিয়ে গেছি, অনেক সময় নষ্ট হয়েছে, সুতরাং শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং সর্বোপরি কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন, এই দুটো বিষয়কে মাথায় রেখে বাজেটে একটা পরিকল্পিত একটা রোড ম্যাপ বা এক ধরনের কর্ম পরিকল্পনা দরকার ছিল। এবং সেই উদ্দেশ্যে আমরা যদি বাজেটের বরাদ্দ, বাস্তবায়ন এবং তারপরে যে বাস্তবায়নটা কতটা আমাদের উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট সেই জিনিসটা দেখবার একটা আশা আকাঙ্ক্ষা আমাদের কাছে ছিল। কিন্তু সেদিক থেকে যেটা আমার মনে হয়েছে, সেখানে বড় ধরনের আমরা যদি বলি যে আমাদের সামগ্রিকভাবে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় কিছুটা অ্যাবসেন্ট থেকে গেছে। এর ফলাফল স্বরূপ যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা হয়তো প্রথমে যদি বরাদ্দের কথা বলি এবং অর্থায়নের কথা বলি, আমি একটু আগে সূত্র ধরেই বলতে চাচ্ছি যে অর্থায়নের বিষয়ে আমার মনে হয় এখানে অর্থনীতিবিদ যারা আছেন তারা সবাই আমার সাথে একমতই হবেন যে অর্থায়নের বিষয়টা বিশেষ করে এই কোভিড কালীন এই সময় আমাদের বোধহয় খুব বেশি চিন্তা করবার বিষয় নয়। কারণ অর্থায়নের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে বাজেট ঘাটতি কোভিড এর আগে আমরা দেখতাম বাজেট ঘাটতি জিডিপির 5% মতো ছিল। এবার এবং চলতি অর্থ বছরে এবং প্রস্তাবিত বাজেটে 6% কিছু বেশি হিসেবে ধরা হয়েছে। এবং আমার মনে হয় 6% কেন, এটা যদি 7% হতো আমার মনে হয় না অর্থনীতিবিদদের মধ্যে খুব বেশি শঙ্কা হতো। তার কারণ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে ঘাটতির কথা চিন্তা না করে অর্থায়নের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সূত্র, বিভিন্ন ধরনের উৎস খুঁজে পাওয়া সম্ভব। আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের অগ্রাধিকারের যে খাতগুলো, অগ্রাধিকারের যে বিষয়টা একটু আগে বললাম, স্বাস্থ্যের বিষয়, খাদ্য নিরাপত্তা এবং সর্বোপরি কর্মসংস্থানের বিষয়টা, সেই বিষয়কে উদ্দেশ্য করে বাজেটে বরাদ্দ হয়েছে কিনা, কর্ম পরিকল্পনা করা হয়েছে কিনা, এবং এরপর এর সঙ্গে সঙ্গে তো একটা বিষয় থেকেই যায় যে বরাদ্দটা তো বাড়ালে শুধু হবে না, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জ দেখেছি, এমনকি আমরা যেটা দেখেছি যে এই কোভিডকালীন সময়ে স্বাস্থ্য খাতে কিন্তু বাস্তবায়নের হার কিন্তু অত্যন্ত শ্লথ। এবং এরপরও কিন্তু আরো একটা বিষয় থেকে যায় যেটা নিয়ে আমরা হয়তো কথা বলি না, সেটা হচ্ছে যে প্রকল্প বরাদ্দ হলো, বাস্তবায়নের কথা বললাম, এরপরে হচ্ছে যে প্রকল্পগুলোর বরাদ্দ হচ্ছে সেটা কি আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সংশ্লিষ্ট কিনা, সেই আলোচনা তো পরের কথা। তো এখন সেই বিষয়ে সার্বিকভাবে বলতে গেলে যেটা বলতে হয় যে ছোট ছোট বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা ব্যবসা বান্ধব এবং সেটার ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে দেশীয় শিল্পকে উজ্জীবিত করবার জন্য। তবে সামগ্রিকভাবে কর্মসংস্থানের পুনরুদ্ধারের জন্য এবং সাধারণ মানুষের জীবন জীবিকার পুনরুদ্ধার এবং এক ধরনের উজ্জীবনার জন্য আমরা কিন্তু খুব বড় ধরনের কোনো কর্ম পরিকল্পনা বা সেই ধরনের কোনো রোড ম্যাপ দেখিনি। এখানে আমার মনে হয় বেশ কিছু কাজ করবার রয়েছে এবং এখানে যদি মাননীয় অর্থমন্ত্রী কিছু হলেও যদি পরিকল্পনা, কিছু হলেও যদি দিক নির্দেশনা দেন, তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু আমাদের একটা প্রত্যাশা থেকে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব কাজী ইকবাল। আমি ঠিক ডক্টর বিদিশা যেখানে শেষ করেন আমি এই জায়গাতে আপনার কাছে আসবো যে কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এই করোনার কারণে আমাদের অনেক মানুষ কর্ম হারিয়েছেন এবং অনেকে গ্রামে চলে গেছেন। এখন আজকেও একটা পত্রিকা দেখলাম যে এক লোক শরীয়তপুর চলে যাচ্ছে তার পরিবার নিয়ে, এবং এই ঘটনাটা আমরা করোনার সময় অনেকেই দেখেছি। ফলে এই কর্মসংস্থানকে, এই বেকার মানুষকে আবার কাজে ফিরিয়ে এনে অর্থনীতির পুনরুদ্ধারের সেটার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এখানে অনেকেই বলছেন যে নেই। অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যে যেহেতু ব্যবসা বান্ধব বাজেট, ব্যবসায়ীরা যখন আরও বেশি করে কাজ করবেন, আরও বেশি উৎপাদনে যাবেন, তখন তাদের লোক লাগবে, তখন তারা এই কর্মসংস্থান সৃষ্টি হবে। সেইভাবে আরও সুনির্দিষ্ট কিছু থাকলে ভালো হতো কিনা, বিশেষ করে কর্মসংস্থান ইস্যুতে। জনাব কাজী ইকবাল, আপনার এটা একটু আনমিউট করে নিতে। জি জি জি, শুনতে পাচ্ছি। আমি সাইমা বিদিশার কথা সূত্র ধরেই বলছি। সাইমা যেটা বললো যে আমাদের বাজেট নিয়ে অনেক প্রত্যাশাটা অনেক বেশি থাকে, সাধারণ মানুষের প্রত্যাশা, সবার অর্থনীতিবিদের এক ধরনের প্রত্যাশা থাকে, কিন্তু আমার যেটা মনে হয় যে বাজেট নিয়ে আমাদের প্রত্যাশাটা একটু বেশি। হ্যাঁ, যে আসলে বাজেটে খুব বেশি করার সুযোগ আছে কিনা সেটা আমাদের একটু চিন্তা করা উচিত।
যে এখানে আসলে খুব বেশি ইনোভেটিভ হওয়ার জায়গা আছে কিনা। ফার্স্ট অফ অল আমাদের সে রেভিনিউ বাজেট, ঠিক আছে, রেভিনিউ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমাদের স্যালারি দিতে হবে, সেটা যা আছে সেখান থেকে প্লাস মাইনাস অল্প কিছু এদিক সেদিক হয়। সেখানে অবশ্যই কিছুটা আমার এই সোশ্যাল সেফটি নেটের একটা বাজেট থাকে, সেটাও মোটামুটি ধরে নেওয়া যায়। তারপর আসেন এডিপি। হ্যাঁ, এডিপি আপনি জানেন যে এটা আমাদের MTBF, মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা বাজেট তৈরি করা হয়, যেটা একটা রোলিং বাজেট, 3 বছর ধরে এটা করা হয়। তার মানে এই ফিসকাল ইয়ারে যেটা খরচ হবে সেটা আমার 1 থেকে 2 বছর আগে ওটা ঠিক হয়ে আছে মোটামুটি, ঠিক আছে। তো সেজন্য আপনি যদি দেখেন যে একটা এডিপিতে কত পার্সেন্ট নতুন প্রজেক্ট বা কত পার্সেন্ট নতুন এক্সপেন্ডিচার ওখানে অ্যাড করা হয়, 10 to 12%, এর বেশি না। সো আমার ওইখানে ইনোভেটিভ হওয়ার সুযোগ ওই শুধুমাত্র 10-12%। এবং সেই জায়গায় যদি আপনি বলেন যে আজকে এই বাজেটটা খুব বেশি ইনোভেটিভ হয়নি, নতুনত্ব নেই, সে কেন যেন আমার কাছে জিনিসটা খুবই মনে হয়, রেটরিক। হ্যাঁ, যে প্রতি বছর একই কথাই আমরা বলছি যে বাজেটের নতুনত্ব কিছু নেই, কিছু নেই, কিন্তু আসলে আমাদের বুঝতে হবে বাস্তবতার নিরিখে যে আসলে কতটুকু এখানে নতুনত্ব আনা সম্ভব। তো আজ যেই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম যে এখানে খুব বেশি ম্যানুভার করার সুযোগ এখানে নেই। আর আমরা যে বলি যে গতানুগতিক বাজেট, বাই কনস্ট্রাকশন, আই রিপিট, বাই কনস্ট্রাকশনে বাজেট ইজ এ গতানুগতিক বাজেট। মানে এটা একটা ধারাবাহিকতা থাকবে, সেটা স্বাভাবিক। জি, এটা ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে। গত বছরের 2-3 বছর আগের সবকিছু প্রজেক্টই তো এখন রান করছে, প্রজেক্ট তো শেষ হয়ে যাচ্ছে না 1 বছরের ভিতরে। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের মাথায় রেখেই সমস্ত আলোচনা করা উচিত বলে আমার মনে হয়। কিন্তু ওই যে কর্মসংস্থানের কথা, এমপ্লয়মেন্টের কথা, জি জি, কর্মসংস্থান, আমি সেখানেই আসছি যে আসলে এখানে কর্মসংস্থানের জন্য আলাদা কি ধরনের প্রজেক্ট নেওয়া যেতে পারে। এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখা দরকার যে একটা প্রজেক্ট আসলে কিভাবে কনসিভ করা হয়। হ্যাঁ, একটা প্রজেক্ট যখন আপনি নেবেন একটা এডিপির ভিতরে, সেটা একদম এজেন্সি লেভেলে ওটা কনসিভ হয়, ওখান থেকে ওটা মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রি থেকে প্ল্যানিং কমিশনে যায়, প্ল্যানিং কমিশন পাস করে একনেকে আসে, তারপরে ওটা পাস হয়, তারপরে ওটা এডিপিতে ঢোকে। ইটস এ লং প্রসেস, অনেক ধরনের মনিটরিং এর মাধ্যমে ওখানে ঢোকে। তো সেই জন্য একটা প্রজেক্ট নিয়ে এই ধরনের আগানো একটা ইমার্জেন্সির সময় আসলে খুব টাফ। তো এইসব ক্ষেত্রে যেটা করা, আমার মতে যেটা মনে হয় যেটা করা উচিত বা করতে পারে গভর্নমেন্ট, যেটা আমাদের যে রেভিনিউ বাজেট আছে, রেভিনিউ বাজেটের ভিতরেই কিন্তু আমাদের ওই সোশ্যাল সেফটি নেটের অংশটুকু, সেটার জন্য আলাদা করে কোনো প্রজেক্ট করার দরকার নেই। তো সেখানে আমাদের একটা বড় থোক বরাদ্দ করা দরকার। সেখান থেকে আমরা একটা থোক বরাদ্দ করবো, যেমন আগে আমাদের 100 ডেজ এমপ্লয়মেন্ট প্রজেক্ট যেরকম ছিল, ওই ধরনের কিছু এমপ্লয়মেন্ট প্রজেক্ট আমরা এখানে ঠিক প্রজেক্ট আকারে না, কিন্তু এমপ্লয়মেন্ট প্রজেক্টের ওই আদলে আমরা কিছু তৈরি করতে পারি। সরাসরি আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফার প্রোগ্রাম ওটার মাধ্যমে চালু করতে পারি। আমার মূল পয়েন্টটা হলো যে আমরা যদি এখানে কর্মসংস্থান করতে চাই, নতুন প্রজেক্টের মাধ্যমে করাটা খুবই ডিফিকাল্ট হবে এই সময়। সেটা করতে গেলে আমাদেরকে ওই বাজেটের, এই রেভিনিউ বাজেটের ভিতরে যে অংশটুকু আছে সেটার মাধ্যমে আমাদের করতে হবে, এবং সেটা করতে গেলে আমাদের এক্সিস্টিং যেই প্রজেক্টগুলো আছে সেগুলোকে স্কেল আপ করা, সেটা ইম্পর্টেন্ট। আর কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট এখানে হাতে নেওয়া যেতে পারে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আসিফ ইব্রাহিম। বাজেট নিয়ে যত আলোচনা সব জায়গাতে সবাই বলছেন যে, এবং অর্থমন্ত্রী নিজেও বলছেন যে এটা পুরোপুরি ব্যবসা বান্ধব বাজেট। আজকে FBCCIও তাই বলেছে। এবং আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার প্রত্যাশা কি মিটেছে এই প্রস্তাবিত বাজেটে? ধন্যবাদ। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় পুঁজিবাজারকে গতিশীল এবং উজ্জীবিত করার জন্য অনেক সংস্কারের কথা উনি বলেছেন। নতুন অনেক প্রোডাক্ট আনার কথা বলা হয়েছে, পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করার কথা উনি বলেছেন। আধুনিক পুঁজিবাজারে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাই, যেমন সুকুক, ডেরিভেটিভস, অপশনস, এগুলো লেনদেন চালু করার কথা উনি বলেছেন। ETF এর কথা উনি বলেছেন, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কথা বলেছেন। তো সার্বিকভাবে অনেকগুলো নতুন এই অপশনস গুলোর কথা কিন্তু বাজেটে বলা হয়েছে। একটা জিনিস প্রথমে যেটা বলতে চাই আমি, সেটা হলো যে মেক ইন বাংলাদেশ। আমি কোয়াইট শিওর হাফিজ সাহেব আরো বেশি ভালো করে বলবেন, যেহেতু উনি একজন দেশীয় উদ্যোক্তা। মেড ইন বাংলাদেশ করতে গেলে জিডিপি টু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের যে রেশিও আমাদের, সেটাকে আমাদের অনেক 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 বেশি বাড়াতে হবে। এবং সেই বাড়ানোর যে ট্র্যাডিশনাল মোডে আমরা করে এসেছিলাম ফাইন্যান্সিং ফর প্রজেক্টস ফর প্রাইভেট সেক্টর, সেই ব্যাংকিং নির্ভর, সেই ব্যাংক নির্ভরতা থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের পুঁজিবাজারের দিকে মনোনিবেশ করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ে ইট শুড বি। ইট শুড নট বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। ব্যাংকের কাজ কিন্তু লং টার্ম প্রজেক্ট ফাইন্যান্স করার কথা না, ব্যাংকের কাজ হচ্ছে ট্রেড ফাইন্যান্স করা এবং
প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের টাকা আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। সেই কারণে আমি মনে করি যে কথাগুলো যেগুলো বলা হয়েছে যেগুলো উৎসাহ ব্যঞ্জক। কর্পোরেট কর হার যেটা কমানো হয়েছে, বিদ্যমান কর হার 25%, তালিকাভুক্ত কোম্পানি সেটাকে 22.5% নিয়ে আসা হয়েছে। আমাদের দাবি ছিল এটাকে 20% করার, যাই হোক তবুও এটা কমিয়েছে। এতে করে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যে ডিফারেন্সটা সেটা যদি বৃদ্ধি পায় তাহলে হোপফুলি দেশি এবং বিদেশি আরো অনেক কোম্পানি হয়তো তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। উৎসাহী হবে। কয়েকদিন আগেই আমরা রবির মতো একটা বহুজাতিক কোম্পানিকে লিস্টেড করেছি। আশা করি যে এই ধরনের উদ্যোগ যদি আরো নেওয়া হয় তাহলে আরো যদি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা নিয়ে আসতে পারি পুঁজিবাজারে, সেটা পুঁজিবাজারের জন্য ভালো হবে। একটা কথা আমি আশা করেছিলাম যেটা আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন কিন্তু অনেক লাভজনক কোম্পানিও আছে, প্রতিষ্ঠান আছে। সেগুলো শেয়ার বিক্রির কথা আমরা শুনে এসেছিলাম বিভিন্ন সময়, অনেকদিন ধরে এই বিষয়টি আলোচনা হচ্ছে করা হবে। জি, হ্যাঁ, অনেকদিন থেকে এই বিষয়টা আলোচনা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কোনো পরিকল্পনা আমি বর্তমান বাজেটে দেখিনি। আমি আশা করব যে সংসদে যখন এটা নিয়ে আলোচনা হবে, যেহেতু আমাদের মার্কেটে আরো বেশি স্ক্রিপ্টের প্রয়োজন, ডেপথের প্রয়োজন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দুই জায়গাতেই, আমি মনে করি রাষ্ট্রীয় মালিকানাধীন যে লাভজনক কোম্পানি সমূহকে ভালোভাবে শেয়ার নিয়ে ক্যাপিটাল মার্কেটে আসা উচিত। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, খুব এনকারেজিং একটা জিনিস যেটা আমরা চেয়েছিলাম, আগে প্রথম যেটা হয়েছে সেটা বলিনি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এসএমই বোর্ডে এই সপ্তাহ খানিক বেশি দিন হয়নি, 7 থেকে 10 দিন আগে আমরা প্রথম একটা এসএমই কোম্পানিকে লিস্ট করেছি। 7.5 কোটি টাকার মূলধন তারা আমাদের এসএমই বোর্ডের মাধ্যমে তারা কালেক্ট করেছে। এবং আমরা চাচ্ছি এরকম আরো অনেক অনেক বেশি কোম্পানি এই এসএমই বোর্ডকে ইউজ করে তারা যেন মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করতে পারে। আমরা চেয়েছিলাম তাদের জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য কর হার প্রথম 5 বছরের জন্য আমরা 10%-এ যদি সরকার করে দিত, তাহলে সেই জায়গায় আমরা কিছু হয়তো দেখতাম যে উৎসাহ আসতে পারত উদ্যোক্তাদের কাছ থেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই বন্ডের মার্কেট ডেভেলপমেন্টের কিন্তু বেশ ভালো প্রয়োজন আছে। বর্তমানে যে জিরো কুপন বন্ড থেকে যে প্রাপ্ত আয়টা হয় সেটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যতি রেখে করমুক্ত। আমাদের দেশের অর্থনীতির আকার যেভাবে যাচ্ছে, সেই জন্য আমাদের এই শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করতে হবে এবং একটা শক্তিশালী বন্ড মার্কেট আমাদের অর্থনীতির বিশেষ করে আর্থিক খাতে যে অস্থিতিশীলতাটা আছে ব্যাংকিং সেক্টরে, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুতরাং আমি মনে করি এই বন্ড মার্কেটকে ইনসেন্টিভাইজ করার জন্য জিরো কুপন বন্ড থেকে প্রাপ্ত আয়ের করমুক্ত সুবিধা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সহ সকল করদাতাকে যদি দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু একটা ইনসেন্টিভের জায়গা আছে। সুতরাং ওভারঅল অবশ্যই আমি বলবো ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। কিন্তু ওই আরেকটা কথা যেটা প্রথমে বললেন আমার আগের আলোচকরা, যে কর্মসংস্থান করতে গেলে ব্যক্তিগত বিনিয়োগের আরো অনেক বৃদ্ধি করতে হবে। এবং যদিও এখন সিচুয়েশন ইজ আনসার্টেন, কোভিড থেকে কি হয় অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতির উপর আমাদের অর্থনীতি অনেকটা ডিপেন্ড করে, তবু আমি মনে করি যে দ্যাট শুড বি দ্য প্রাইমারি এমফেসিস। মেড ইন বাংলাদেশ, দেশীয় শিল্প, দেশীয় এন্টারপ্রেনিয়ার, তাদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য যা যা করা প্রয়োজন তাই আমাদের করা উচিত। জি, জনাব আসিফ ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ। হাফিজুর রহমান খান, আপনাকে আমরা আজকে বিশেষভাবে অনুষ্ঠানে চেয়েছি, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম হলো মেড ইন বাংলাদেশ, এবং অর্থমন্ত্রীও তার বাজেট বক্তৃতায় মেড ইন বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ওনার আন্তরিকতার কথা বলেছেন এবং কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। আপনাদের দেশি উদ্যোক্তাদের একটা প্রতিক্রিয়াটা একটু প্রাথমিকভাবে জানতে চাই, যে এই উদ্যোগ আপনাদের এগিয়ে যেতে কতটা সহযোগিতা করবে? ধন্যবাদ। আসলে মেড ইন বাংলাদেশ জিনিসটা একদিনের জিনিস না, এবং যদি কোনো শিল্পর কথা বলেন, কোনো শিল্প একদিনে স্থাপিত হয় না। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সাপোর্ট দরকার পড়ে। আমি বলবো যে বাংলাদেশের
রাজনৈতিক বিদরা, তারা কিন্তু এই মেড ইন বাংলাদেশ করবেন বলে দীর্ঘদিন ধরে এটাকে তাদের স্বপ্ন লালিত করছেন, এবং যারা এই শিল্পক্ষেত্রে বিনিয়োগ করবে, যারা এন্টারপ্রেনার, তাদেরকে এদিকে আকৃষ্ট করছেন। এবং এই আকৃষ্ট করার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন তার মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য যে ইকোনমিক জোন হচ্ছে। ইকোনমিক জোন জায়গা নিয়ে যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কত রকমের সমস্যা তৈরি হয়, এটা যারা ইন্ডাস্ট্রি করতে যান, যারা জায়গা কেনেন, ইন্ডাস্ট্রি পরিচালনা করেন, তারা কিন্তু এটা শতভাগ উপলব্ধি করেন। হয়তো এর বাইরে যারা আছেন তাদের উপলব্ধিটাও করতে পারেন না। তো একটা ইন্ডাস্ট্রিকে রান করা, কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাইরে ইন্ডাস্ট্রি রান করা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। ইভেন সেই ইন্ডাস্ট্রিতে যে লেবাররা আসে তাদের আসা যাওয়ার পর্যন্ত অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার উৎসাহিত করা শুরু করেছেন, এটা শুধুমাত্র যে এই বাজেটে আছে কিংবা এই বাজেটের মাধ্যমে 1 বছরের মাধ্যমে ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যাচ্ছেন এবং মেড ইন বাংলাদেশ হচ্ছে তা কিন্তু না। আমরা গত 10 বছর ধরে দেখছি পর্যায়ক্রমে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে হয় তার জন্য ধাপে 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 অনেক কাজ করা হচ্ছে। বাজেট তো মাত্র 1 বছরের জন্য, এই বাজেটে হয়তো কিছু উৎসাহ দেওয়া হয়েছে, সেটা আমি পরে আরো বলছি। কিন্তু এই যে ধারাবাহিক ভাবে এ দেশে শিল্প স্থাপিত হোক, এটা সবচেয়ে প্রথমে উৎসাহটা জুগিয়েছে গার্মেন্টস। যে সাফল্য এনে দিয়েছে, যে বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে, যে কর্মসংস্থান দিয়েছে, এটাকে প্রথমে সাফল্য হিসাবে সবাইকে কিন্তু গ্রহণ করতে হবে। এর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে কিংবা কোনো একটি প্রতিষ্ঠান যদি এমন কিছু করে থাকেন কিংবা 2-3% প্রতিষ্ঠান এমন কিছু করে থাকেন অনৈতিক কাজ, সেটার জন্য সমস্ত গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে দোষারোপ করবেন, সেটাকে না রেখে যারা সাফল্য এনে দিয়েছে সেটাকে যদি অনুকরণীয় হয়, সেটাকে সামনে রেখে সরকার কিন্তু বেশ কয়েকটা সেক্টরকে সামনে নিয়ে এসেছে। তার মধ্যে অটোমোবাইল, তার মধ্যে লেদার, তার মধ্যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, এবং এছাড়াও আমাদের অটোমোবাইলের সাথে সম্পৃক্ত লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ঘোষণা করা হয়, লাইট ইঞ্জিনিয়ারিং ঘোষণা করা হচ্ছিল গত বছর। তো আমরা অনুরোধ করেছি এটা যাতে কন্টিনিউ করে আরো 1 বছর, কোভিড এর কারণে এটা হয়নি। তো এরকম অ্যালোকেশন অফ ল্যান্ড থ্রু ইকোনমিক জোনে বিভিন্ন রকম উৎসাহ প্রদান, প্রণোদনা প্রদান, এটা যারা ইনভেস্টর তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসছে। এবং এবারকার বাজেটের মধ্যেও আছে অটোমোবাইল পলিসি হচ্ছে, আপনারা হয়তো জানেন এই পলিসি অলরেডি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এর খসড়া পলিসি মিনিস্ট্রির কাছে পাঠিয়েছেন। কিছুদিনের মধ্যেই হয়তো এই পলিসিটা অ্যানাউন্স হবে। এই পলিসির মধ্যে 3 হুইলার, 4 হুইলার, কমার্শিয়াল ভেহিকেল, এগুলো কিভাবে দেশে উৎপাদন হতে পারে, এবং এই উৎপাদন পলিসি হওয়ার যেহেতু একেবারে দ্বার প্রান্তে, সেই জন্য এটাকে ইনসেন্টিভও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে আপনাকে কর অবকাশ দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের যে আয়কর ছাড়াও যে ডিউটি এবং অন্যান্য কর আছে সেগুলো পর্যায়ক্রমে কমানো হবে। এবং যে ইনকাম ট্যাক্সের কথা যেটা বলছেন সেটা 10 বছরের জন্য রহিত করা হয়েছে, প্রয়োজনে আরো বাড়ানো হবে, এটা উল্লেখ আছে। এটা কিন্তু উৎসাহিত করবে, এবং এই উৎসাহর মাধ্যমেই যখনই কোনো ইন্ডাস্ট্রি হবে তখনই কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং এই উৎসাহটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত যারা বিনিয়োগ করবেন তারা উৎসাহিত হবেন না। তো সরকার একদম, আমি মনে করি যে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন, সঠিকভাবে এগিয়ে নিতে চাচ্ছেন, উৎসাহিত করছেন, যেটা বেশ কয়েকটা সমস্যার সমাধান করে দিবে। তার মধ্যে একটা বড় হচ্ছে কর্মসংস্থান,
তারপরে যখনই এদেশে ম্যানুফ্যাকচারিং শুরু হবে, সে তার নিজ গরজে এটা এক্সপোর্ট করতে। আমি যেরকম মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং শুরু করেছি 2011 সালে, এবং আমি 2017 সালে কিন্তু মোটরসাইকেল এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি, এবং এরপরে আরো এক্সপানশনে যাচ্ছি, এবং অন্যান্য দেশ থেকেও আমি হয়তো ইতিমধ্যে আরো করতে পারতাম আফ্রিকান কান্ট্রি গুলোতে, যেহেতু তাদের ফরেন কারেন্সির অভাবের কারণে তারা এলসি ওপেন করতে পারছে না। দেখেন, আমরা কিন্তু ফরেন কারেন্সি এক্সেস আমরা এখন শ্রীলঙ্কাকে দিচ্ছি, আর আফ্রিকান কান্ট্রি থেকে আমরা এলসি পাচ্ছি না। ইভেন নেপাল থেকেও আমরা কিন্তু এলসি পাচ্ছি না। ওরা বলছে ওদের ব্যাংক টপ করে রেখেছে, শুধুমাত্র খাদ্য আইটেম ইম্পোর্ট করা যাবে, অটোমোবাইল ইম্পোর্ট করা যাবে। তো এরকম এদিন থাকবে না। যখনই যে কোনো উদ্যোক্তা কোনো ইন্ডাস্ট্রি করবেন, উনি খালি দেশীয় চাহিদার দিকে থাকবেন না, উনি বিদেশে বাজার তৈরি করবেন নিজের গরজে। জি জি না, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে, বাজেটের নানা দিক। তবে আজকে আমাদের শিরোনাম মেড ইন বাংলাদেশ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার অন্য ব্যস্ততা আছে, আপনি চলে যাবেন জানি, তো একটু আপনার কাছ থেকে শুনে রাখি। বহুল আলোচিত বাজেট আসলেই কালো টাকা মানে সাদা করার সুযোগ, এটা নিয়ে অনেক দিন ধরে অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি আছে, কিন্তু এবারের বাজেটে সুস্পষ্টভাবে এই বিষয়ে কিচ্ছু বলা নেই, এবং অর্থমন্ত্রী বলছেন যে জুন মাস শেষ হওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত হবে। এই জায়গাটাতে যেমন আমরা মানে, এবং অর্থমন্ত্রী কিন্তু এটাও বলেছেন যে কালো টাকা মানে দুইটা, একটা হলো যে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ, আর একটা হলো যে কোনো কারণে দেখানো হয় নাই, টাকাটা মানে মানে জেনুইন কিন্তু অপ্রদর্শিত, ফলে পার্থক্য আছে এখানে। এই কালো টাকার বিষয়টা নিয়ে একটু আপনার কথা শুনতে চাই। মানে আসলে সরকার কি চান, মানে সরকারকে আদতেই এই কালো টাকাটাকে সাদা করতে চান, সেটি যদি হয়ে থাকে তাহলে এটা কোনো উপায় নয়। এই উপায় আসলে কালো টাকা সাদা হবে না, বরঞ্চ কালো টাকা আরও কালো হবে এবং সাদা টাকাও আসলে কালো হয়ে থেকে যাওয়ার একটা প্রবণতা আছে। সাম্প্রতিককালে এরকম একটা স্টেটমেন্ট কোনো একটা জায়গায় এসেছিল, অর্থমন্ত্রী নাকি বলেছিলেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন আসলে এই সুবিধা আর অব্যাহত রাখা হবে। আসলে কথাটি কিন্তু ভ্রমাত্মক। আসল মানে হলো যতদিন আসলে এই সুবিধা থাকবে ততদিনই আসলে কালো টাকা থাকবে, ফলে উল্টোটা আসলে সত্য। সুতরাং এই প্রক্রিয়া আসলে কালো টাকা সাদা হওয়ার কথা নয়। এবারের বাজেট স্টেটমেন্টে যেটা হয়েছে সেটা হলো যে পরিষ্কারভাবে উল্লেখ নেই সত্য, কিন্তু আবার দুটো বিষয়ে উল্লেখ রয়েছে। সেটা হলো যে বিল্ডিংয়ের ক্ষেত্রে, বন্ড কেনার ক্ষেত্রে এবং ইকোনমিক জোনে বিনিয়োগের ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে, এরকমভাবে জিনিসটা। যে বাকি দুটোর ক্ষেত্রে আসলে উল্লেখ নেই, ক্যাশ হিসেবে যেটা হয়েছে সেটার ব্যাপারে আসলে উল্লেখ নেই এখানে। সুতরাং একেবারে যে নাই করতে গিয়েও কিন্তু নীরবে রেখে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এই জায়গাটিতে। আমরা মনে করি যে এই যে 10% কর দিয়ে টাকা সাদা করায়, এটি একেবারেই অনৈতিক এবং একই সাথে এটি সৎ করদাতাদের যেমন নিরুৎসাহ করে, এটি একটি দিক। আর একটি দিক গুরুত্বপূর্ণ আমি এখানে বলতে চাই, সেটা হলো যদি সত্যিকার অর্থেই আসলে কালো টাকা সাদা করতে সরকার চান, তাহলে আমাদের আসলে ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম দরকার, যেটাতে দেশের ভিতরে সংগঠিত যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সেটা যাতে সরকার ডিটেক্ট করতে পারেন এবং সেটা যাতে রিপোর্টেড হয়। আমাদের দেশে যেহেতু ওরকম ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো ডিটেক্ট রিপোর্ট করার সুযোগ নেই, ফলে ব্যাংকে স্টেটমেন্ট যেটা থাকে তার সঙ্গে আমরা আয়করে যে স্টেটমেন্ট জমা দেই তার সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এই ধরনের ব্যাংক স্টেটমেন্ট, আয়করের সাথে সম্পর্কিত পুঁজিবাজারে বিনিয়োগ, ল্যান্ডে বিনিয়োগ, এই সমস্ত বিনিয়োগ যেগুলো রয়েছে, এই সমস্ত বিনিয়োগগুলোকে যদি আসলে একসাথে করা যেত এবং ইন্টিগ্রেটেড করা যেত, তাহলে কিন্তু সহজেই কালো টাকা ডিটেক্ট করা যেত এবং সহজেই সরকার আসলে এর উপরে কর বসিয়ে এটাকে সাদা করার সুযোগ করে দিতে পারতেন, বা সহজেই এগুলোকে করের আওতায় নিয়ে আসতে পারতেন। কিন্তু যে উপায়ে করা হচ্ছে তাতে যেটি দাঁড়াচ্ছে যে আপনি যদি চান তাহলে করতে পারেন, কিন্তু যদি কালো টাকা রাখেন তাহলে সরকার কিছু করবে এরকম কিন্তু কোনো বিধিবিধান নেই, বা কোনোরকম সেরকম ইনস্ট্রুমেন্টও সরকারের হাতে নেই। ফলে যেটা হয়েছে, যিনি কালো টাকা রাখছেন তিনি তখনই সাদা করছেন যখন আসলে তার প্রয়োজন পড়ছে, শুধু তখনই করছেন। এবং কালো টাকা রেখে দিলেও সরকার আসলে তার বিরুদ্ধে কোনো এবং তাকে ট্রেস করারও আসলে সেরকম ব্যবস্থা নেই। আমরা বলছি ওরকম একটি ট্রেসেবিলিটি সিস্টেমে যাওয়া, ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাওয়া, যেটাতে সরকার আসলে ধরতে পারেন এবং না করলে যাতে ব্যবস্থা নিতে পারেন। ফলে
প্রণোদনামূলক ব্যবস্থা থেকে সরে এসে বরঞ্চ শাস্তিমূলক একটা ব্যবস্থার কাঠামোতে যাওয়া এবং ট্রেস করা যায়, ডিটেক্ট করা যায়, ট্রান্সপারেন্ট একটা সিস্টেমে যাওয়া, ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাওয়া, সেটি যদি করা যায় তাহলে কালো টাকার দৌরাত্ম্য কমিয়ে আনা যাবে এবং সেখান থেকে প্রয়োজন মতো সরকার রাজস্ব, আসলে যেটা রাজস্ব হারাচ্ছেন সরকার কালো টাকা থাকার কারণে, সেই রাজস্ব আদায়ও বহুলাংশে সরকার বৃদ্ধি করতে পারবেন। জি, জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সাইমা হক বিদিশা, মানে বাজেট দেওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি আলোচনা যেটা হয় সেটা হলো যে বাজেট বাস্তবায়ন নিয়ে, এবং এই কোভিড সিচুয়েশনের কারণে এবার সবার নজর ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে। যেই অর্থ বছরটি এখন চলছে সেই অর্থ বছরে বরাদ্দের একটা বড় অংশ স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে ব্যয় করতে পারেনি। ফলে এবং মানে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যয় শেখানোর জন্য প্রয়োজনে ক্র্যাশ কোর্স করাবেন। ফলে মানে একটা ভালো টেকসই কোয়ালিটি এক্সপেন্ডিচারও তো খুবই গুরুত্বপূর্ণ বাজেটের ক্ষেত্রে। যেমন আমরা বলি যে বাজেট বরাদ্দ বাড়ানো হোক, যেমন স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ হলো, কিন্তু যদি আমি সেটা যদি ব্যয় করতে পারি না পারি ঠিকমতো, এবং তার সাথে অনেক দুর্নীতির কথাও তো উঠে আসে। এই একটা ভালো ব্যয় করার উপায় কি? ধন্যবাদ। আমি আপনার শেষ কথাটা থেকে একটু বলি। একটু আগে কিন্তু একটু বলেছিলাম যে আমাদের অর্থনীতিতে আমরা একটা কথা বলি, নেসেসারি কন্ডিশন এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। প্রথমে হচ্ছে আপনার বরাদ্দ থাকতে হবে, তারপরে সেটা বাস্তবায়ন, এবং বরাদ্দটা একেবারে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সংশ্লিষ্ট কিনা সেটা দেখবার বিষয়। এখন আমি যদি বাস্তবায়নের কথা বলি, তখন আমার যেটা মনে হয় যে শুধু স্বাস্থ্য খাত কেন, সব খাতের জন্য যে জিনিসটা করা খুব জরুরি সেটা হচ্ছে একটা পরিবীক্ষণ এবং মূল্যায়ন। এবং এই পরিবীক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু আমাদের যে বাজেটের যে কাঠামো রয়েছে সেই কাঠামোর মধ্যে, এমটিবিএফ এর কাঠামোর মধ্যে, এবং আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা রয়েছে সেই পরিকল্পনাগুলোর সাথে সংশ্লিষ্ট করেই কিন্তু এটা করা সম্ভব। অর্থাৎ বছর শেষে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক আমরা যদি একটা চুলচেরা বিশ্লেষণ করা যায়, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেটা করতে পারে, বিভিন্ন মন্ত্রণালয়ে কোন মন্ত্রণালয়ের টাকা, কোন কোন প্রকল্পের টাকা কি ধরনের অগ্রগতি হয়েছে খরচ করার ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে দেখার বিষয় যে কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হয়নি, কেন অগ্রগতি হয়নি সেটি দেখবার বিষয় আছে। অগ্রগতি যদি না হয়ে থাকে বিভিন্ন ভিন্ন ধরনের কারণে, অর্থাৎ ঋণের টাকা আসেনি কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে সমস্যা হয়েছে, সেটা এক ধরনের বিষয়। কিন্তু এমনও কিন্তু হতে পারে, যেটা আমরা অনেক সময় শুনে থাকি, যে প্রকল্প পরিচালকের দক্ষতার অভাবে বা প্রকল্প পরিচালক সঠিকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি, বা প্রকল্প পরিচালকের পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলোর কারণে অনেক সময় প্রকল্প বাস্তবায়িত হয়। এই ধরনের বিষয়গুলো কি, যদি সেই ধরনের বিষয় হয় যেগুলোর জন্য আসলে একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে এক ধরনের কাঠামো তৈরি করা যায়, তখন আমার মনে হয় এই বিষয়টা আমার মনে হয় চিন্তা করা যেতে পারে। এবং এটা কিন্তু আমাদের এখনকার যে বাজেট কাঠামো সেটাতেই করা সম্ভব। এবং সেই বিষয়ে হয়তো যেটা বিষয় সেটা হচ্ছে যে হয়তো আমরা একই সাথে সবগুলো প্রকল্প খুব বড় মাপে এটা করতে পারবো না। আমাদের আইএমইডি আছে, কিন্তু আইএমইডির বাইরেও আমার মনে হয় যেটা জরুরি সেটা হচ্ছে যে এই বিষয়টা বাজেট ডকুমেন্টের মতো এই ডকুমেন্টটাও কিন্তু পাবলিক হওয়া দরকার, যাতে করে যে বিষয়টা সেটা হচ্ছে যে সরকারের জন্য এই যে বাস্তবায়ন নিয়ে যে আমরা যে কথাগুলো বলছি সেটা কিন্তু সেই বিষয়টা কিন্তু সরকারকেও কিন্তু ভাবাচ্ছে। হ্যাঁ, এবং এই বিষয়গুলো নিয়ে যাতে যদি কোনো ব্যক্তি দায়ী থাকে, যদি কোনো বিশেষ প্রকল্প বিশেষ মন্ত্রণালয়গুলো দায়ী থাকে, তখন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং এই পুরনো বাজেট থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী বাজেটে আমরা কি ধরনের পরিবর্তন করতে পারি সেই জিনিসটা চিন্তা করা যেতে পারে। আরেকটা বিষয় যেটা করা দরকার, সেটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে অর্থগুলো আমরা বরাদ্দ করছি সেই অর্থগুলোর বরাদ্দ আমাদের উন্নয়ন পরিকল্পনা যদি মোটা দাগে ধরি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, তাহলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে কতটা সংশ্লিষ্ট। যেমন যদি আমি বলি যে আমাদের অনেক মেগা প্রকল্প রয়েছে, মেগা প্রকল্পগুলো আমি অবশ্যই
বলছি যে মেগা প্রকল্পগুলোর দরকার রয়েছে, কিন্তু হয়তো এখানে দেখবার বিষয় রয়েছে এখন কোভিডকালীন বিষয়, মেগা প্রকল্প যেগুলো চলমান সেগুলোর কথা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক ধরনের মেগা প্রকল্প রয়েছে সেগুলোতে কিন্তু বড় ধরনের কিন্তু সময় ক্ষেপণ হচ্ছে। এগুলো কেন হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু যাচাই বাছাই করার মাধ্যমে, এক ধরনের জবাবদিহিতার মাধ্যমে, এক ধরনের প্রপার মনিটরিং সিস্টেম তার দরকার, এবং সেই প্রপার মনিটরিং সিস্টেম হলে তাহলে কিন্তু এই বাস্তবায়ন নিয়ে আমাদের কিন্তু আর কথা বলতে হবে না। আমরা কিন্তু যে টাকা ব্যয় করা হবে সেই টাকা থেকে সাধারণ মানুষ সেই টাকা কিন্তু সুফলটা পাবে। সুতরাং এই ব্যবস্থাটা আমার মনে হয় চিন্তা করা যেতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কাজী ইকবাল, আপনি আপনার প্রথম বক্তব্যে বলছিলেন যে আসলে বাজেট মানে মোটা দাগে বাজেট গতানুগতিক হবে, কারণ প্রত্যেক মানে খুব আউট অফ বক্স কিছু করে ফেলা আসলে সম্ভব না, কারণ এটা একটা ধারাবাহিকতার ব্যাপার। কিন্তু আমি যদি কর কাঠামোর কথা বলি, বাংলাদেশে কর জিডিপির রেশিও অন্য দেশের তুলনায় অনেক কম, এবং বাংলাদেশের জনসংখ্যার তুলনায় মানে 3 নম্বরের সংখ্যা খুবই কম। এবং যেভাবে এবার অর্থমন্ত্রী বলেছেন যে কর কোথাও কোথাও কমিয়ে আদায় বাড়ানোর কথা, আমরাও অনেকদিন ধরে বলছিলাম যে ট্যাক্স নেটটা একটু বড় করলে মানে মানুষের উপর খুব চাপ না দিয়েও মানে আর কর আদায় অনেক বাড়ানো সম্ভব। এই জায়গা থেকে কোনো একটু ইনোভেটিভ হওয়া সম্ভব ছিল কিনা কর কাঠামোতে? না, অবশ্যই এখানে ইনোভেটিভ হওয়ার সুযোগ আছে, এবং দিস ইজ নাথিং টু ডু উইথ বাজেট। হ্যাঁ, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ বাজেট এই জিনিসটা করা উচিত। তো এখানে গতানুগতিক ভাবে যেভাবে আমরা এনবিআর এর সংস্কারের কথা বলছি সেভাবে কাজ হবে না, এখানে আমাদের নতুন কিছু ভাবতে হবে। তো এখানে অনেক কিছু করা যায়, আসলে বিভিন্ন কান্ট্রি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছে এগুলো নিয়ে। সে ফর এক্সাম্পল আমরা হাউস হোল্ডের ইলেকট্রিসিটি কনজাম্পশন আমরা জানি, কারণ এটা পাবলিক ইনফরমেশন, সবাই জানে। আমরা যদি বলি যে যেসব হাউস হোল্ডের ইলেকট্রিসিটি কনজাম্পশন 5,000 টাকার উপরে, তাদের প্রত্যেককে আমি আমার করের আওতায় নিয়ে আসতে পারি, মানে এটা আনা খুব একটা কঠিন কাজ না, কারণ ওই দুটো ডেটা সেট ম্যাচ করা খুব কঠিন কিছু না। হ্যাঁ, ঠিক একইভাবে সে ফর এক্সাম্পল আমি স্যাটেলাইটের মাধ্যমে আমি দেখতে পারি যে কোন বাসায় এয়ার কন্ডিশন ইউজ করছে, কারা এয়ার কন্ডিশন ইউজ করছে না। যারা এয়ার কন্ডিশন ইউজ করছে অবশ্যই তাদের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে। তো সেই ডেটাটার সাথে আমি আমার ট্যাক্স রেভিনিউর আমাদের ন্যাশনাল আইডি ডেটা আমরা মার্চ করে অবশ্যই আমরা একটা ডেটা সেট তৈরি করতে পারি। ইভেন ইন্ডিয়াতে কয়েকটা রাজ্যে ওরা যেটা করছে, যে ওরা ঠিক না, ওরা করছে হলো হোল্ডিং ট্যাক্সের জন্য। ওরা স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যেকটা বাসার এরিয়া মেপে দিচ্ছে, মেপে তারপরে অটোমেটিক্যালি একটা হোল্ডিং ট্যাক্স ওদের কাছে চলে যাচ্ছে। ওইখানে ওদের কোনো কর্মকর্তা যে ওইখানে হিসাব করছে না যে তাদের বাসার এরিয়া কত, তার ট্যাক্স কত হবে, ওটা অটোমেটিক্যালি ওরা স্যাটেলাইটের মাধ্যমে করছে। তো এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। তো সেগুলো কেন করছি না সেটা আমি জানি না, কিন্তু অবশ্যই সেদিকে আমাদের আগানো উচিত। আরেকটা আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলতে, জি আমি এই জায়গাতে আসছি। ইন্টারেস্টিং একটা টপিক যেটা মেড ইন বাংলাদেশ, যেটা কথা বলা। কিছুদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশ শুধুমাত্র এখন আর গার্মেন্টস আর রেমিটেন্স স্টোরি না, এটা এখন আরএফএল ওয়ালটন স্টোরি টু। এখন আমাদের স্টোরির যে প্রোটাগনিস্ট যারা ছিল তার সাথে নতুন কিছু ক্যারেক্টার এখানে যুক্ত হয়েছে। তো সেটা আমাদেরকে এখন মানতে হবে। তো এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একা হয়নি। ইট হ্যাজ নেভার বিন এ পিওর মার্কেট ড্রিভেন প্রসেস। সবসময় এখানে গভর্নমেন্টের একটা বড় হেল্প ওখানে রয়েছে। আমেরিকাতে প্রায় 350 বছরের মতো প্রোটেকশন ওদের ছিল, ইংল্যান্ডে 100 বছর, কোরিয়াতে 30 বছর, সবাই প্রোটেকশন এনজয় করেছে একটা সময়। এখন আমরা WTOর আন্ডারে এসে অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আছে, কিন্তু এক সময় যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে ফর দ্য লাস্ট 50 আর 100 ইয়ার্স, তারা সবাই বিভিন্ন রকম গভর্নমেন্টের সহায়তার মাধ্যমে হয়েছে। এখন এখানে বলতে পারে যে এই ধরনের প্রোটেকশন সেটা আমাদের WTOর সাথে অথবা আমাদের ওয়াশিংটন কনসেনসাসের সাথে কতটা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের মার্কেট সাইজটা যদি আমার বড় থাকে, এট দ্য সেম টাইম যদি আমাদের ডোমেস্টিক কম্পিটিশনটা আমাদের থাকে, তাহলে এই ধরনের প্রোটেকশন কখনো খারাপ কিছু বয়ে আনতে পারে না, ভালো কিছু বয়ে আনবে বলে আমার ধারণা। সে ফর এক্সাম্পল আমাদের যেই ধরনের ট্যাক্সের রেয়াত দেওয়া হয়েছে হাউস হোল্ড গুডস, যেমন ওয়াশিং মেশিন, তারপরে টিভি, ফ্রিজ, এই ধরনের প্রস্তুতি। আমরা জানি যে এখানে অনেক ধরনের কোম্পানি এখন বাজারে আছে। হ্যাঁ, আমাদের ভিশন থেকে শুরু করে ওয়ালটন এবং অনেকগুলো আমরা নাম বলতে পারবো। সো সেখানে একটা সুস্থ প্রতিযোগিতা আছে, এবং প্রতিযোগিতার কারণেই ওরা ওদের এফিসিয়েন্সি ডেভেলপ করবে। আমার যদিও কিছু মার্কেট যদি আমার কিছুটা প্রোটেক্টেড থাকে। তারপরে বাইকের কথা এখানে বলা হচ্ছে, মোটর বাইকের যে সাকিবুর রহমান আছে, ওখানে রানার আছে, এবং আরো কিছু মোটর বাইকের কোম্পানিগুলো আছে যারা জয়েন্ট ভেঞ্চারে এখন আসতে চাচ্ছে।
তো সেগুলো খুবই ইতিবাচক দিক, এবং গভর্নমেন্টের উচিত যে এই যে এফোর্টটা তৈরি হয়েছে মেড ইন বাংলাদেশে সেটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আর মোটর কার সম্বন্ধে আমি একটা কথা বলবো, এখানে একটু কশাস হওয়া উচিত, কেননা পৃথিবীর বিভিন্ন দেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ধরনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সোকল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তৈরি করার চেষ্টা করেছিল। সেটা চায়না করেছিল 50-60s-এ, বিভিন্ন আফ্রিকান কান্ট্রি করেছিল বিভিন্ন সময়, কিন্তু ওটা ফেল হয়েছে। ফেল হওয়ার একটা বড় কারণ ছিল, ওগুলো ছিল মোটামুটি মোটা দাগে গভর্নমেন্ট লেড ইনিশিয়েটিভস। হ্যাঁ, তো সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে আমরা কেন যদি খুব বেশি কি বলবো ওগুলাকে হাই এন্ড মোটর কারের দিকে চলে যাচ্ছে। আমাদের যে এগুলো দেখবেন যে সামনে যে ধরনের জয়েন্ট ভেঞ্চার গুলো হচ্ছে, কেন আমাদের দেশে সিএনজি তৈরি হচ্ছে না, কেন বা পিক আপের দিকে আমরা যাচ্ছি না। আমরা মোটর বাইক থেকে সরাসরি একদম হাই এন্ড কার বা এসইউভির দিকে চলে যাচ্ছি। আপনি যদি কিছু রিসেন্ট কিছু জয়েন্ট ভেঞ্চারের দিকে তাকান, দেখা যাবে যে ওই ধরনের অটোমোবাইল তৈরির দিকে সেখানে যোগটা বেশি। তো আমি শিওর যে এখানে কিছু একটা ব্যাপার আছে, যে জিনিসটা নিয়ে আরো আরো ভাবা উচিত গভর্নমেন্টের। হ্যাঁ, যে কেন আমরা এই ইন্টারমিডিয়েট স্টেপ গুলো টপকে একেবারে হাই এন্ড কারের দিকে বা হাই এন্ড অটোমোবাইলের দিকে যাচ্ছি। তো আমি মনে করি যে এই জিনিসগুলো একটু ভাবা উচিত। অটোমোবাইল যে পলিসিটার কথা বললেন, যে পলিসিটা আমি দেখেছি, তো সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা আছে, যারা ভ্যালু এডিশনের উপর ডিপেন্ড করে। এই ভ্যালু এডিশন কে কতটুকু করতে পারছে, এই জিনিসটা কে মনিটর করবে? আর যদি করতে না পারে, তাদের স্টিকটা কোথায়? আমি ক্যারট দিচ্ছি, কিন্তু আমার এখানে কোনো স্টিকের কথা লেখা নাই, আমার এখানে একটা স্টিক দরকার আছে। এই জিনিসগুলো মনে হয় একটু ভাবা উচিত। জি ধন্যবাদ। জি, জনাব কাজী ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে। আমরা আজকে মূল শিরোনাম করেছি মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের পণ্যকে ব্র্যান্ডিং করার জন্য বাজেটে অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, যদিও হাফিজুর রহমান খান বলেছেন যে সত্যি এটা, কারণ মেড ইন বাংলাদেশ আজকে বললেই কালকে হয়ে যাবে না, এটার জন্য একটা দীর্ঘ ধারাবাহিকতা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে তারপরে আজকে যে ব্র্যান্ডগুলো বাংলাদেশের উঠে এসেছে সেগুলো রাতারাতি হয়নি। আমি জনাব আসিফ ইব্রাহিমের কাছে যাচ্ছি। আপনি আপনার শুরুর বক্তব্যে স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার বাজারের কথা বলছিলেন। এই মেড ইন বাংলাদেশের যে স্লোগান, বাংলাদেশের ব্র্যান্ড করার ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে শেয়ার বাজার কতটা ভূমিকা রাখতে পারে? আপনি যদি আমরা ভুলে না যাই যে ওয়ালটন বা বড় কোম্পানি বাংলাদেশের, মেড ইন বাংলাদেশ যাদের অন্যতম সাইনবোর্ড, তারা কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তেমনভাবে এই মেড ইন বাংলাদেশ করার ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধার পাশাপাশি অর্থায়নের ক্ষেত্রে আপনারা কেমন অবদান রাখতে পারেন? পুঁজিবাজার অবশ্যই অর্থায়নের ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। তবে ব্রেকের সময় হাফিজ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, এখানে কনফিডেন্সেরও একটা ব্যাপার বোধহয় ঐতিহাসিক ভাবে রয়ে গেছে। ট্রানজিশন সব মার্কেটেরই হয়েছে। উনি কতটার কথা বলে আমি বলছি, যেহেতু ব্যাপার পড়া, উনি মার্কিন যুক্তরাষ্ট্র উদাহরণ দিচ্ছিলেন, সেই সময়কার মার্কেটটা ম্যাচিওর করতে কত সময় লেগেছে, অন্যান্য দেশ ম্যাচিওর করতে কিরকম সময় লেগেছে, আমাদেরকেও সেভাবে আস্তে আস্তে যাবে। প্রক্রিয়াটা আমি মনে করি ধীরে ধীরে আমরা কারেক্ট পথেই এগোচ্ছি। স্বচ্ছতা is very very important, transparency very very important, corporate governance very very important. আমাদের দেশ 50 বছর হয়েছে, খুব একটা বেশি বয়স হয়নি। প্রথম জেনারেশনের যারা শিল্পের উদ্যোক্তা, তা সেখান থেকে আস্তে আস্তে দ্বিতীয় জেনারেশনের দিকে যাচ্ছি আমরা, এবং আমাদের মাইন্ডসেটেরও পরিবর্তন হচ্ছে। আমি মনে করি যে ভবিষ্যতে পুঁজিবাজার অবশ্যই একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে, বিশেষ করে এই সেকেন্ডারি মার্কেটের আমাদের যে ওভার ডিপেন্ডেন্স, এটা থেকে বেরিয়ে এসে যদি বন্ড, ইটিএফ, ডেরিভেটিভস, এইসব প্রোডাক্টের দিকে আমরা মনোনিবেশ করতে পারি, এবং এইসব নিউ অ্যাভিনিউ অফ ফান্ডিং এর দিকে আমরা কনসেন্ট্রেট করতে পারি আমাদের পলিসি। জি, জনাব আসিফ ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। আমরা জনাব হাফিজুর রহমান খান, আপনার কাছে আসলে অনেক কিছু শোনার। আপনি
আপনার শুরুর বক্তব্যে বলছিলেন যে যদি বাংলাদেশে উৎপাদন হয় তখন বাজারের উৎপাদক তার নিজের গরজেই বাজার খুঁজে নেবে। সেটা যেমন আপনি বলছিলেন যে আপনার রানার মোটরসাইকেল আপনি দক্ষিণ আফ্রিকাও যদি চাহিদা আছে কিন্তু তাদের টাকা নেই বলে তারা হয়তো কিনতে পারছে না। ফলে বাংলাদেশ এই দেশি পণ্য বা বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি বলছিলেন যে অনেক লম্বা কষ্টকর পথ বেয়ে আপনাদের এই জায়গায় আসতে হয়েছে, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে সামনের দিকে তাকালে কেমন দেখতে পান আপনি? আমাদের সম্ভাবনা কতটুকু? আমরা আসলে এখন একটা বেশ ক্রুশিয়াল কিন্তু আমাদের জন্য ভেরি প্রসপেক্টিভ এবং চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়িয়ে আছি। দুটো জিনিস আমাদেরকে যেরকম চ্যালেঞ্জও এনে দিয়েছে সেরকম অপরচুনিটিও এনে দিয়েছে। তার মধ্যে প্রথম আমি বলবো যে গ্লোবাল পলিটিক্স আমাদেরকে এখন এমন একটা জায়গায় এনেছে যে আমরা একটা সময় সারা পৃথিবী থেকে লোকরা চায়নায় ইনভেস্ট করেছে। এখন সারা পৃথিবীর লোকরাই যারা একটু সমৃদ্ধ তারা কিভাবে তাদের পুঁজিটাকে ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে সে চিন্তা করছে। এই চিন্তার মধ্যে যারা বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, এখানে এই ইন্ডাস্ট্রি সেট আপের মধ্যে টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু একটা বড় জিনিস। আপনি জার্মান মেড যে সমস্ত অটোমোবাইল রয়েছে তার বহু কম্পোনেন্টস চায়নায় উৎপাদিত হয়, এবং আপনি জেনে অবাক হবেন যে ইন্ডিয়ার যে অটোমোবাইল সেক্টর তার 17% কম্পোনেন্টস আসে চায়না থেকে। তো এখন ইন্ডিয়ার সাথে যে চায়নার রিলেশনশিপ তৈরি হয়েছে, যদি কোনো কারণে চায়না থেকে এই কম্পোনেন্টস গুলো না আসে, ইন্ডিয়ার অটোমোবাইল কোম্পানি কলাপস করবে, তারা উৎপাদন করতে পারবে না। যদি এটা বছরব্যাপী দীর্ঘায়িত হয় যে না আসে, তাহলে একেবারে কলাপস করবে। এইটা কিন্তু সমস্ত বিশ্বকেই ভাবিয়ে তুলেছে। অতএব তারা অলরেডি ইন দি প্রসেস অফ শিফটিং। আমাদের সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কথা হচ্ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ ডাটা দিয়েছি যে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু ডিপেন্ড করে কম্পোনেন্টস এর উপরে, এবং হাজার হাজার কম্পোনেন্ট। এবং এর অপরচুনিটি আরেকটা বলছি যে প্রতিটা অটোমোবাইল, যেটা একটু আগে কথা এসেছিল হাই এন্ড লো এন্ড, এ ব্যাপারে আমি পরে কথা বলছি। এই হাই এন্ড এর যে অটোমোবাইল গুলো, সেটা মোটরসাইকেল হোক এবং গাড়ি হোক কিংবা ইভেন কমার্শিয়াল ভেহিকেল হোক, তার মধ্যে শতাধিক চিপস থাকে, যে চিপস গুলো দিয়ে আপনার তেল শেষ হয়ে গেছে কিনা আপনাকে ইন্ডিকেট করে। ইন্ডিকেটর লাইট আপনি যখন জ্বালিয়েছেন তখন টুটু করে আওয়াজ হয়। আপনি যদি সিট বেল্ট না লাগান তাহলে আপনাকে একটা অ্যালার্মিং দেয়। আপনার যদি ইঞ্জিন অয়েল কমে আসে তখন আপনাকে একটা সিগন্যাল দেয়। এই প্রত্যেকটা কিন্তু একটা হার্ডওয়্যারের মাধ্যমে, একটা চিপসের মাধ্যমে নিয়ন্ত্রিত। তার সাথে সফটওয়্যার ব্যাকআপও থাকে। এই হার্ডওয়্যার বলতে গেলে 90% প্রডিউস করে চায়না, এবং এটা এই হার্ডওয়্যারটা বাংলাদেশে প্রডিউস করাটা এবং এখান থেকে এক্সপোর্ট করাটার একটা বিশাল অপরচুনিটি আছে, এবং আমরা প্রাইসেও কম্পিট করতে পারবো। এবং যে কম্পোনেন্টস গুলো যারা জাপান, জার্মান, আমেরিকা যে ইন্ডাস্ট্রিগুলোতে তাদের টেকনোলজি দিয়ে বিভিন্ন দেশে স্থাপন করেছে, আমি দেশের নামগুলো উল্লেখ করতে চাই না, তারা সে জায়গায় কিন্তু খুব কমফোর্টেবল জায়গায় নেই। তো আমরা যদি আমাদের দেশের বিভিন্ন রকমের মিনিস্ট্রি রয়েছে, এর মধ্যে ফরেন মিনিস্ট্রি আছেন, এর মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আছেন, এর মধ্যে আমাদের বোর্ড অফ ইনভেস্টমেন্ট আছেন, তারা প্রত্যেকে কিন্তু কাজ করছেন। আমাদের কাজ ছিল তাদের কাছে তুলে ধরা। আমরা তুলে ধরেছি যে অপরচুনিটি গুলো কোথায়। তো সেই অপরচুনিটি গুলোকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব, আর যদি অপরচুনিটি ইউজ করতে না পারি আমরা যেখানে আছি সেখানেই থাকবো অথবা পিছিয়ে পড়বো। এই অপরচুনিটিটা নেওয়ার জন্য বেশ বিশেষ কয়েকটা দেশ কিন্তু কম্পিটিশনের মধ্যে এসে গেছে। তো আমরা কতটুক সেটাকে উপলব্ধি করছি
এবং এই কম্পিটিশনটাকে আমরা ফেস করতে চাচ্ছি। এবং আমি নিজে বিশ্বাস করি যে আমরা যদি পাশের কোনো দেশের সাথে তুলনা করি, তার থেকে কম দামে আমরা দিতে পারবো। প্রাইস কিন্তু একটা ফ্যাক্টর। অবশ্যই এই কম্পোনেন্টস গুলো, চিপস গুলো চায়না থেকে আমদানি করে অন্যান্য দেশ মূল্যের কারণে। তারাও চায় যে তাদের দেশের জনগণের কাছে কত কম মূল্যে তারা তুলে দিতে প্রোডাক্টটা পারবে পৌঁছে দিতে তাদের পারবে। ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট। আমরাও কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো আমাদেরকে এখন সরকারের উচিত হবে যে একটা সাপোর্ট দেওয়া, যে আমাদের এখান থেকে তারা যদি আসে তাহলে স্বল্প মূল্যে তাদের কাঙ্ক্ষিত স্ট্যান্ডার্ডের পণ্য আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারবো। এই অপরচুনিটি যদি মিস করি, আমি কিন্তু মনে করি আমরা মিনিমাম 10 থেকে 20 বছর পিছিয়ে যাব, এটা যদি না নেই অটোমোবাইলের ক্ষেত্রে। ঠিক একইভাবে অন্যান্য আরো অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঠিক একই রকমের অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে, যেটা ফুটওয়্যারের মধ্যে আছে, যেটা প্লাস্টিক আইটেমের মধ্যে হচ্ছে। অতএব আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই এবং এটার জন্য যা যা করণীয়, আমি যদি আমার নিজের দোষারোপ করি, আমি যখন মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করলাম তারপরে আমার মধ্যে স্বপ্ন আসলো যে আমি এক্সপোর্ট করব, কিন্তু আমি নিজেও জানতাম না যে এক্সপোর্ট করতে গেলে একটা সার্টিফিকেট দরকার, যেটা সরকার দিবে অথবা কোনো অ্যাক্রিডিটেশন করা কোনো কোম্পানি দিবে। আমি যখন সরকারের কাছে আবেদন করলাম, যখন এর টেস্ট করার মতন যে সার্টিফিকেট দিবে, টেস্ট করার মতন অ্যাবিলিটিও কারো নাই। বাংলাদেশের যত ইনস্টিটিউশন আছে কারো নাই। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিএসটিআই কে, যে এর সাথে বিওআই, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এবং বিএসটিআই যখন ইনভলভ হলো, তারা বলল ঠিক আছে আপনার তো আছে, আমরা আপনার যে টেস্টিং ল্যাব আছে সেখানে আমাদের ইঞ্জিনিয়ার যে টেস্ট করে যদি আমাদের যে স্ট্যান্ডার্ড আছে এটাকে যদি আপনারা পাস করে তাহলে সার্টিফিকেট দিব। আল্লাহর মেহেরবানিতে আমরা এই জাস্ট ফিউ ডেজ ব্যাক এই সার্টিফিকেট আমরা পেয়েছি। এবং এই করোনার পিরিয়ডের মধ্যে তারা এতটা হেল্পফুল যে করোনার পিরিয়ডের মধ্যে তারা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে গেছে এবং হোল ডে থেকে পরিশ্রম করে সব 1 by 1 টেস্ট করে ওনারা যখন ভালো রেজাল্ট পেয়েছেন সার্টিফিকেট দিয়েছেন। তো এরকম আমাদের অনেক রকমের বাধাও আছে, কিন্তু আমরা যখন বাধাগুলো ফেস করছি, উই আর গেটিং কোঅপারেশন ফ্রম দি গভর্নমেন্ট এবং আমরা বাধাগুলোকে উত্তরণ করছি। এবং মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি বিশাল বাজেট নিয়ে আসছেন এখন, যে টেস্টিং ইকুইপমেন্ট গুলো ওনারা স্থাপন করবেন। তো টেস্টিং পার্টটাও আমাদেরকে ভাবতে হবে, সার্টিফিকেশন পার্ট গুলো ভাবতে হবে, এবং যে অপরচুনিটি আসছে সেটাকে যাতে ইউজ করতে পারি আমরা সেটাকে ভাবতে হবে। সরকারকে শুধুমাত্র প্রণোদনা দিয়ে কিন্তু এটাকে সামনে নিয়ে যাওয়া যাবে না। তো সেগুলো হচ্ছে, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। জি, আপনি বলছিলেন যে বলবেন, যে কাজী ইকবাল যেটা বলছিলেন যে আমরা 3 হুইলার থেকে একদম হাই এন্ডের কার এসইউভি তে চলে যাচ্ছি, মাঝখানে পিকআপ বা এরকম বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় সেই জায়গাটা যদি আলোকপাত করতেন। জি, আমরা প্রাইম মিনিস্টার তার গতবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন যে আমার গ্রাম আমার শহর হবে। তো আমার গ্রাম আমার শহর কিভাবে হবে এবং ওখানে যে ট্রান্সপোর্ট গুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো কি এবং কোন ট্রান্সপোর্ট দ্বারা সেই ট্রান্সপোর্টকে রিপ্লেস করা যায়, তার জন্য আমরা একটা রিসার্চ পেপার বানিয়েছি এবং ইতিমধ্যে করোনা পিরিয়ডে বিভিন্ন মিনিস্ট্রিতে দেওয়া শুরু করেছি, যেখানে আমি উল্লেখ করতে চাই আমার গ্রামের মধ্যে আমার প্রয়োজন আগে ছিল গরু গাড়িতে করে যেতাম, তারপরে এসছে রিক্সা। এটা হয়েছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভে, কিন্তু হয়নি, লোকাল লোকরা করেছে। তারপরে এখন দেখবেন যে ব্যাটারি চালিত গাড়ি, এটা মোর দ্যান 1 মিলিয়ন গ্রামের লোকে পরিবহন করে। এটা একটাও রেজিস্টার্ড না এবং একটাও বিআরটিএ দ্বারা অনুমোদিত না। মানে এটা জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানুষ ওখানে ওঠে এবং সরকার এটার ব্যাপারে কিন্তু কোন রকমের নজর দিচ্ছেন না। আমরা এটাকে উল্লেখ করেছি যে আপনাকে আগে প্রথমে ঠিক করতে হবে যে আপনি লোক চাচ্ছে স্পিড 10 কিলোমিটার যাবে 10 মিনিটে। আপনি এখন যদি বলেন যে এমন কোন ট্রান্সপোর্ট আমি দিব না, সেটা 3 হুইলার হোক কিংবা ব্যাটারি অপারেটেড, আপনি আটকে রাখতে পারবেন না। অতএব এবং আমরা হিসাব করে দিয়েছি
প্রায় 8,000 কোটি টাকা রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। তো এই রাজস্ব আয়ও হবে যদি রেজিস্ট্রেশন দেন এবং আপনি প্রপার ভেহিকেল গুলোকে যদি দেন। আমরা অল্টারনেটিভ 3-4টা ভেহিকেল দিয়েছি যেগুলোকে রেজিস্ট্রেশন করলে আমরা ম্যানুফ্যাকচার করে দিতে পারবো। যেহেতু এগুলো আনঅথরাইজ, আমরা ম্যানুফ্যাকচার করি না, আমি কিভাবে একটা আনঅথরাইজ ভেহিকেল ম্যানুফ্যাকচার করে দিব? উই হ্যাভ অল দ্য ফ্যাসিলিটিস। আমরা মোটরসাইকেল বানাই, যে ব্যাটারি অপারেটেড যেগুলো গাড়ি চলে ওগুলো আমরা প্রতিদিন কয়েক হাজার বানাতে পারবো, কিন্তু আমরা বানাতে পারি না যেহেতু অথরাইজ না। তো এখন আমরা গভর্নমেন্টের কাছ থেকে চেয়েছি, কয়েকটা স্যাম্পল বলেছি যে এগুলো যদি আপনারা অথরাইজেশন দেন তাহলে এটা গ্রামীণ ভেহিকেল দিব, এবং তার পরবর্তীতে ফেজ 2 ফেজ 3 কিভাবে এয়ার কন্ডিশন সহ আমরা ভেহিকেল দিতে পারবো, যেটা শহরেও দিতে পারবো, সেটাও আমরা উল্লেখ করেছি। ইনশাল্লাহ এটা হবে আগামী 1 বছরের মধ্যে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাজেট নিয়ে। আমাদের আজকের শিরোনাম মেড ইন বাংলাদেশ। বিরতির আগে হাফিজুর রহমান খান অনেক সম্ভাবনার কথা শুনিয়েছেন, সেই সম্ভাবনাগুলো যেন কাজে লাগানো যায়। সেই কাজে লাগানোর পথে বাধা কোথায়, যে আমি ডক্টর সাইমা হক বিদিশার কাছ থেকে শুনতে চাই। হাফিজুর রহমান খান ওনার 2 পর্বের বক্তৃতায় সমস্যার কথাও বলেছেন, যে জমি কিনলে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে গেলে অনেক রকমের আমলাতান্ত্রিক জটিলতা। আবার তিনি যখন তার মোটরসাইকেলের সার্টিফিকেশনের কথা বললেন, তাতেও বললেন যে সরকারের খুব উদ্যোগ নিয়ে সেটা সহজে করিয়ে দিয়েছে। এই যে এক জায়গায় জটিলতা, এক জায়গায় মানে মূল সমস্যাটা একদম উতরে গিয়ে আমরা আমাদের সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারবো কিভাবে? কী ধরনের উদ্যোগ দরকার সরকারের, কী ধরনের নীতি সহায়তা দরকার? ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের আসলে বাধা কোথায়, আমি বলবো সেইভাবে কিন্তু সেরকম বাধা নেই। হ্যাঁ, মূল বিষয়টাকে যদি আমরা দেখি, যে আমরা একেবারে মোটা দাগে যদি দেখি, যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু কনস্ট্রেন্ট রয়েছে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু সমস্যা রয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলো অ্যাড্রেস করা জরুরি, সেটা একটি বিষয়। সেই বিষয়টা ছাড়াও যেটা সার্বিকভাবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের দেশে ব্যবসা করতে সমস্যাগুলো কি। একটা বিষয় হচ্ছে আমাদের দেশীয় শিল্পের বিকাশের সমস্যাগুলো কি। একটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে একেবারে মোটা দাগে একেবারে অর্থনৈতিক প্রণোদনার সাথে সংযুক্ত সংশ্লিষ্ট যে বিষয়গুলোর সঙ্গে আমাদের ট্যারিফ রেশনালাইজেশনের সাথে সাথে বিভিন্ন ধরনের কর কাঠামো সংস্কার, কর ক্ষেত্রে ছাড়, এই বিষয়গুলো জড়িত, এবং সেটার কিছু প্রতিফলন আমরা এবারের বাজেটে দেখেছি। আর দ্বিতীয় যে বিষয়টা, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা যদি আমাদের ব্যবসা সহায়তা সূচক এবং এই ধরনের বিভিন্ন ধরনের সূচকগুলো দেখি, আমরা দেখি এই একটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যেটার কারণে আমি বলবো মূলত আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগ এবং ব্যক্তি খাতে নতুন করে ব্যবসা তৈরি করা বা সৃজনশীল কোনো প্রকল্পের ক্ষেত্রে আমরা এক ধরনের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি। এবং সেটা হচ্ছে অর্থনীতির বাইরে যেয়ে যদি আমরা কিছু দেখি, কিছু বিষয়গুলো দেখি, সেগুলোর মধ্যে দুটো বিষয় আমরা যদি একেবারে মোটা দাগে দেখি, তাহলে বলা যেতে পারে দুটো বিষয়। একটা হচ্ছে অবকাঠামোর সমস্যাগুলো, আরেকটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার সমস্যা। এবং এই দুটো বিষয় কিন্তু একটা বড় ধরনের সময় ক্ষেপণ করে ফেলে, এবং এই সময় ক্ষেপণের ফলে দেখা যাচ্ছে যে আমাদের সময় অনুপাতে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস যেমন বাড়ে, সেই আবার পয়সার অনুপাতেও কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়ে। আর আমরা কিন্তু দেখেছি যে আমাদের বিভিন্ন ধরনের জরিপে, ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন সার্ভেতে, বিশ্ব ব্যাংক বিভিন্ন সার্ভে করেছে, এবং সেগুলোতে আমরা যেটা দেখেছি যে আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে তারা কিন্তু এক ধরনের দেন দরবারের মাধ্যমে বা এক ধরনের যোগসাযোগের মাধ্যমে এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো কমিয়ে ফেলে তারা কিন্তু যতটুকু সময় আসলে লাগবার কথা, ছোট ব্যবসায়ীরা, নতুন উদ্যোক্তারা, নতুন ভাবে যারা কাজ করতে যাচ্ছেন, তারা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, এস্টাবলিশ ব্যবসায়ী যারা রয়েছেন, যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছেন, যেহেতু তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের দুর্নীতির বিষয়ও কিন্তু চলে আসে, সেই বিষয়ে মানে সবাই এটার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেই বিষয়ে তাদের হয়তো অনেক সমস্যাটা একটু অনেক ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু সার্বিকভাবে আমলাতান্ত্রিক জটিলতা এবং অবকাঠামোর সমস্যা
সমস্যা, এই দুটো সমস্যা হচ্ছে মোটা দাগে সবচাইতে বড় সমস্যা। এবং সেটার মধ্যে আবার ভুক্তভোগী বেশি হন নতুন উদ্যোক্তারা, নতুন ভিন্নধর্মী চিন্তা নিয়ে যারা আসছেন তাদের জন্য। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে সার্বিকভাবে আমরা জানি যে আর্থিক কিছু প্রণোদনার বিষয় আছে, আমাদের সুদের হারের ক্ষেত্রে ব্যাংকিং খাতে কিছু প্রণোদনার বিষয় আছে, এবং দুটো মিলিয়ে যদি আমরা বলি তার পাশাপাশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা যদি অটোমোবাইল খাতের কথা বলি, আমরা যদি চামড়া শিল্পের কথা বলি, বিভিন্ন শিল্পের কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সেই খাত ভিত্তিক সমস্যাগুলো রয়েছে, খাত ভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জ আছে। সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে চাই, সেগুলোর জন্য আলাদা আলাদা ভাবে প্রকল্প, আলাদা আলাদা ভাবে নীতি নির্দেশনা এবং আলাদা আলাদা ধরনের প্রণোদনা যেমন দরকার রয়েছে, তার পাশাপাশি যেটা জরুরি সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নতি করা। এবং এর পাশাপাশি আরেকটা যেটা জরুরি, আমি যে প্রতিবন্ধকতাগুলোর কথা বলছি সেটার সাথে সাথে যেটা জরুরি, আমাদের যে বিশেষায়িত শিল্পাঞ্চলের কথা বলছি, স্পেশাল ইকোনমিক জোনগুলোর কথা বলছি, সেগুলোকে কেন্দ্র করে আমাদের অবকাঠামো, সেগুলোকে কেন্দ্র করে আমাদের যে বিনিয়োগ, সেগুলোকে কিভাবে উজ্জীবিত করতে পারবো, এবং সেটার সাথে কিন্তু আমাদের দক্ষ শ্রমিকেরও দরকার রয়েছে। এই সবগুলো বিষয়কে বিবেচনা করে আমরা ব্যক্তি খাতে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ এবং সার্বিকভাবে দেশীয় শিল্পগুলোর উজ্জীবিত করবার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সমস্যাগুলো কিন্তু আমার মনে হয় আমরা সবাই জানি, মোটামুটি ভাবে জিনিসগুলো জানা আছে। এখন বিষয় হচ্ছে কর্ম পরিকল্পনা, এবং এই কর্ম পরিকল্পনা যেটা আবার মনে হয় খুব গালভরা কথা হয়ে যায়, কিন্তু সঠিক বাস্তবায়ন, সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক পথে আগান। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে হাফিজুর রহমান খান সাহেব ওনার বক্তব্যে যেই সম্ভাবনার কথা শুনিয়েছেন, আমি নিশ্চিত জানি যে আমাদের যারা নীতি নির্ধারক তারাও এই সম্ভাবনার কথাগুলো জানেন, যে আমরা ঠিক এই সময়টা, উনি বলছেন যে আমরা একটা খুব ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে আছি, এখন যদি আমরা সুযোগগুলো নিতে পারি তাহলে বাংলাদেশের সামনে উজ্জ্বল সম্ভব, ভবিষ্যৎ উজ্জ্বল, এবং মেড ইন বাংলাদেশের যে স্লোগান বাংলাদেশের ব্র্যান্ড করার, সেইটার দিকে আমরা সত্যি সত্যি এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।